দেখুন, কলকাতা শুধুমাত্র একটা শহরই না, বরং এটা একটা ইমোশন। আর এই ইমোশনকে বেশ কিছুদিন আগে আমি খুব কাছের থেকে অনুভব করেছি, এবং এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব আমি আপনাদেরকেও একদম হুবহু সেই ইমোশনকে অনুভব করানোর। তো চলুন আজকের এই কাহিনীকে শুরু করা যাক এবং যাওয়া যাক দ্য সিটি অফ জয়, কলকাতা। কলকাতাতে এটা আমার দ্বিতীয় দিন ছিল। প্রথম দিন র্যান্ডামলি কিছু জায়গাকে এক্সপ্লোর করার পর দ্বিতীয় দিনের প্ল্যানিংটা আমার একটু বড়ই ছিল। কোনো একদিন আমাকে কেউ একজন বলেছিল যে কোনো বড় শহরকে এক্সপ্লোর করার জন্য সকালের সময়টা তার জন্য একদম পারফেক্ট টাইম। সো গাইস, এই মুহূর্তে আমি হেঁটে চলেছি হাওড়া ব্রিজের ঠিক ওপরে। আর আপনাদের দেখাচ্ছি, ওই সাইডটা হচ্ছে হাওড়া স্টেশন দেখতে পাচ্ছেন, আর নদীর এপাশ মানে হুগলি নদীর এপাশটা হচ্ছে পুরো কলকাতা। হাওড়া ব্রিজ হলো কলকাতার একটি সব থেকে আইকনিক ব্রিজ। এটি 700 মিটার লম্বা এবং দুনিয়ার সব থেকে বড় বড় ক্যান্টিলিভার ব্রিজের মধ্যে একটি। আর এখানে অনেক সকাল সকালই মানুষের ব্যস্ততা শুরু হয়ে যায়। তবে এই শহরটা এরকমেরই, এত মানুষের ব্যস্ততার মাঝেও কিন্তু কোথাও না কোথাও একটু শান্তি অনুভব হয়। আর গাইস, কেন এই ব্রিজটা তো আইকনিক সেটা আমি হাঁটতে হাঁটতে রিয়েলাইজ করছি। আর আপনারা যদি কোনোদিন কলকাতা আসেন আর এই হাওড়া ব্রিজ না হেঁটে বেরোন, তাহলে কেন আইকনিক তার উত্তর কিন্তু পাবেন না। তো হাওড়া ব্রিজের পর আজকের আমার পরবর্তী ডেস্টিনেশন ছিল মল্লিক ঘাট ফ্লাওয়ার মার্কেট, যেটা কিনা হাওড়া ব্রিজের একদম কাছেই রয়েছে। আর এই মার্কেট কলকাতার সব থেকে পুরনো ফ্লাওয়ার মার্কেট। সো গাইস, এই মুহূর্তে আমি রয়েছি মল্লিক বাজার ফ্লাওয়ার মার্কেট, যেটা শুধুমাত্র কলকাতা না, পুরো ভারতবর্ষ না পুরো এশিয়া মহাদেশের সব থেকে একটা বড় ফ্লাওয়ার মার্কেট বলতে পারেন। আর এখানে এমন কোনো ফুল নেই যে ফুলটা আপনি পাবেন না, নানান ধরনের কালার, বহু রকমের ফুল আপনি এখানে পেয়ে যাবেন। 1855 সালে রামমোহন মল্লিক নামে এক ব্যক্তি এখানে হুগলি নদীর ধারে একটি ঘাট বানানো করিয়েছিলেন। আর সেই দিন থেকেই এই ঘাটকে এবং এই মার্কেটকে ওনার নামে অর্থাৎ মল্লিক ঘাট ফ্লাওয়ার মার্কেট নামেই এখানকার মানুষজন চেনে। এই ফ্লাওয়ার মার্কেট শুধুমাত্র কলকাতা বা ভারতবর্ষই না, বরং পুরো এশিয়ার সব থেকে বড় ফ্লাওয়ার মার্কেট। এই মার্কেটে দুনিয়ার সমস্ত ধরনের ফুল তো দেখতে পাবেনই, সাথে এখানে কলকাতাকে একদম র ফর্মে দেখতে পাবেন। আর গাইস, সত্যি এই মার্কেটটা অনেকটাই বড়। প্রথমে মনে হচ্ছিল যে সামান্য মার্কেট, কিন্তু অনেকটাই বড়। অ্যাকচুয়ালি এখানকার যে গলি গলি রয়েছে, প্রত্যেকটা গলিতেই শুধু ফুলেরই দোকান, চারিদিকে শুধু নানান রঙের ফুলেরই দোকান। সো গাইস, এখন আমি এসেছি সেন্ট পল ক্যাথেড্রালে, যেটা ব্রিটিশ আর্কিটেকচারে বানানো একটা চার্চ। তো ভেতরে যাওয়ার চেষ্টা করব আমরা। টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, ভেতরে গিয়ে আমরা দেখছি, পুরো ভেতর থেকে এক্সপ্লোর করব। যদি ক্যামেরা বা ভিডিওগ্রাফি অ্যালাউ থাকে তাহলে পুরো ভেতর থেকে এক্সপ্লোর করে আপনাদের দেখাবো।
সেন্ট পল ক্যাথেড্রাল হলো কলকাতার সবথেকে বড় একটি চার্চ। এটি 1847 সালের 8ই অক্টোবর ব্রিটিশদের দ্বারা বানানো হয়েছিল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে অবস্থিত এই গির্জাটি চার্চ অব নর্থ ইন্ডিয়ার কলকাতার ডায়োসিসের কেন্দ্রস্থল। সেন্ট পল ক্যাথেড্রাল হলো ব্যস্ত শহরের মাঝে এক শান্তির আশ্রয়। এখানে প্রার্থনা এবং পর্যটন উভয়ের জন্যই বহু মানুষ আসেন। বড়দিন এবং ইস্টারের মতো খ্রিস্টীয় উৎসবগুলো এখানে অত্যন্ত জাঁকজমকভাবে পালিত হয়। আর এই চার্চের বাইরের এবং ভেতরের আর্কিটেকচার এতটাই সুন্দর যে অনেক দূর থেকেই এটা আপনার দৃষ্টি আকর্ষণ করবে। সো গাইস, এই জাস্ট আমি এই চার্চ থেকে বেরোলাম, আর আমার জীবনে এই প্রথম কোনো চার্চের ভেতর আমি বসেছিলাম, চার্চে এন্ট্রি নিয়েছিলাম। তো সেখান থেকে কিছু বুঝতে পারলাম যে চার্চটা বিশাল বড় আকারের একটা চার্চ, আর ইভেন কলকাতার সবথেকে বড় একটা চার্চ যদি বলতে পারেন আপনারা। আর এই চার্চের ভেতরটা এত শান্তিপূর্ণ জায়গা একটা, না এলে গাইস আপনারা ফিল করতে পারবেন না যে কতটা শান্তি ভেতরটা। কলকাতাতে নেক্সট দিনটা কাটানোর জন্য এর থেকে আর বেটার জায়গা আমার কাছে কিছুই ছিল না। দুদিন ধরে এই শহরটাকে এক্সপ্লোর করতে করতে এইটুকু বুঝলাম যে এটা কোনো সাধারণ শহর না। শহরের প্রতিটা কোনায় কোনায় লুকিয়ে আছে হাজারো মানুষের ইমোশন।